সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল বললেন, ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, একটি ছাড়া মানা হয়েছে সব দাবি বললেন ভিসি। হামলায় অজ্ঞাতদের আসামি করে মামলা। চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পে অনিয়ম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লাকসামে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে ঠিকমতো কাজ করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এদিকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহ, বরিশাল, লক্ষ্মীপুর সহ দেশের আরও ৭ জেলায়ও সমাবেশ করছে বিএনপি। এতে ঢল নামে তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য রাখেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। ফ্যাসিস্টদের ফেরা ঠেকাতে এবং যে কোনো দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা দিই। আমি কাউকে দোষারোপ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ। অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ আশরাফুজ্জামান, মানস কীর্তনিয়া, শান্ত রায়, মোহাম্মদ সোহেল রহমান, কাজী ফাইজুল করিম এবং সঞ্জীব দেব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। হামলার জন্য ছাত্রদল, যুবদল ও যুবলীগকে দায়ী করেছে ছাত্র শিবির। আর উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। বিক্ষোভে উত্তাল কুয়েট ক্যাম্পাস। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। ৬ দফা দাবিতে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 2 ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে প্রদর্শন করা হয় লাল কার্ড। এদিন দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেন। দাবিগুলো যেহেতু এখনো আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটার বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমাদের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে এবং প্রশাসনকে বর্জন করেছে এবং বর্তমানে আমাদের কর্মসূচিগুলো বহাল আছে। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি হবে। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। এদিকে কুয়েটের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায় অস্বীকার করেছে সংগঠনটি। ছাত্রদল, যুবদল হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার সময় যুবলীগও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি তাদের। ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই। কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায় কিভাবে দিচ্ছেন? যে এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল এখানে? এখানে ছাত্ররা তাদের দাবি উত্থাপন করেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিজ বাসভবনে উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলেও আশা তার। যখন কোনো একটা অকারেন্স ঘটে ওর মধ্যে অনেক ধরনের রুমর ছড়ায়,
হয়তো কোনো রুমের কারণে ছাত্ররা ভুল বোঝাবুঝি থাকতে পারে, ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে বুধবার রাতে নগরীর খানজানিলি থানায় মামলা করেছে কুয়েট প্রশাসন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের সরকারি হরগঙ্গা কলেজের মাঠে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের করে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলাকারীরা চিহ্নিত, শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে হাসপাতালের প্রধান গেইটের সামনে অবস্থান নিয়ে বাঁধ রোডে অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, কলেজে মোট 334 জন শিক্ষকের পদের বিপরীতে 161টি পদে শিক্ষক রয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা। দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টের দেয়ালে ফাটল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম দুর্নীতি তদন্তে ওয়াসার অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরের পয় নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজাতে চট্টগ্রাম ওয়াসার অধীনে বাস্তবায়িত হচ্ছে পয় নিষ্কাশন ও সুয়ারেজ প্রকল্প। কাজ শেষ না হলেও এই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ট্রিটমেন্ট প্ল্যান্টের দেয়ালের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। বৃহস্পতিবার যা পরিদর্শন করলেন দুদকের কর্মকর্তারা। দুদক জানায়, ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য 2020 সালে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। নির্মাণ সামগ্রী ব্যবহারে এখানে অনিয়ম বিশেষ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এ ধরনের অভিযোগটা ছিল। উনি দায়িত্বে থাকাকালীন বেশ কিছু অনিয়মের অভিযোগ আমাদের কাছে আছে। বিশেষ করে 2020 সালে চট্টগ্রাম ওয়াসায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অভিযোগটা ছিল, সেটা হচ্ছে মূলত এই অগ্নিকাণ্ড ঘটনাটা আসলে সাজানো ছিল। তবে ওয়াসার কর্মকর্তাদের দাবি, অতিরিক্ত তাপমাত্রার কারণে দেয়ালে ফাটল দেখা দিয়েছে, প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। ওনারা মূলত জানতে চাইছে যে এটা হয়েছে ঠিক আছে, এবং সেটা যথাযথভাবে আমরা মেরামতের ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটা কি কি ইনিশিয়েটিভ নিয়েছি, তো সেটার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সব ওনাদেরকে দেওয়া হয়েছে। 100% আমি শিওর ওয়াসা কেউ দুর্নীতির সাথে জড়িত নয়, এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানকার মধ্যে আপনার কোনো ধরনের যে দুর্নীতি হওয়ার কোনো সুযোগই নেই। ওয়াসার সুয়ারেজ প্রকল্পের প্রায় ৩,৮০৮ কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মামলা মানেই গ্রেফতার নয়, সুষ্ঠু তদন্তে অভিযোগের সত্যতা পেলে গ্রেফতারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের একটি রিসোর্টে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে এক কর্মশালায় তিনি একথা বলেন। একজন আসামিকে ফরওয়ার্ড করলে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপন করুন। এফআইআরে নাম না থাকতে পারে, কিন্তু তাকে কি কারণে অ্যারেস্ট করলেন এবং সেটার পিছনে বেসিসটা কি, সে কিভাবে এই অপরাধে পার্টিসিপেট করেছে, সে অর্থ যোগান দিলে কাকে দিয়েছে, টেলিফোন করলে কাকে করেছেন, এই কথাগুলো যদি আনেন তাহলে আমাদের বিচার বিভাগের জন্য এই জুরিসপ্রুডেন্স অনুলিখনে অনেক সহজ হবে। আবাসন, যত্রতত্র বাজার সহ নানা অবকাঠামো নির্মাণে খুলনা অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে গত এক দশকে বিভাগের 10 জেলায় 1,25,000 হেক্টর কৃষি জমি কমেছে। কৃষিবিদরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব না হলে দিন দিন এই অঞ্চলে ফসলের উৎপাদন কমবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে। নেমর হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মাত্র
মাত্র 1 বছর আগেও খুলনার ডুমুরিয়া উপজেলার এই জায়গাটিতে ধান, সবজি সহ নানা ফসলের চাষ হতো। অথচ 1 বছরের ব্যবধানে কৃষি জমিটি বালু ভরাট করে এখানে বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। এই ফসলি জমির মতো গেল 1 দশকে জেলায় 15,000 হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন আবাসন ও অবকাঠামো। প্রতিটি উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে কৃষি জমি ভরাট, এমন পরিসংখ্যান বিভাগের বিভিন্ন জেলায়ও। এর কারণ হিসেবে অপরিকল্পিত আবাসনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রায় 50% অথবা 40% হারেই প্রায় আবাদি জমিটা এই ঘর বাড়িতে শুধু কম। করণীয় হচ্ছে ল্যান্ড জোনিং করতে হবে, ক্রপ জোনিং করতে হবে, কোন জমিটা কোন কাজে আমি ব্যবহার করব। এরকম সরকারিভাবে একটা রুলস রেগুলেশন অথবা আইন করতে হবে। নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদরা বলছেন, কৃষি জমি রক্ষায় অপরিকল্পিত আবাসন ও ভূমির ব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি উপজেলা পর্যায়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর তৈরি করা দরকার। রুরাল এরিয়ার একটা ল্যান্ড ইউজ অ্যাক্ট আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে এই ধরনের যে কৃষি জমি যেগুলো আবাসিক বিভিন্ন প্রয়োজনে প্লট আকারে রেখে দেওয়া হচ্ছে এবং পতিত জমিতে পরিণত হচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করতে পারবো এবং বাংলাদেশে যে খাদ্য নিরাপত্তার জন্য যে হুমকি, সেই হুমকি আমরা পরিকল্পিতভাবেই মোকাবেলা করতে পারবো। দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার শঙ্কা এড়াতে পতিত জমি চাষের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিবিড়তা বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। যেহেতু একটা থ্রেট রয়েছে, ভবিষ্যতে যে আরো আমরা খারাপ সময় পার করব না তার কোনো নিশ্চয়তা নেই। বাড়ির আঙিনার একটা জায়গা যেন আমার কোথাও ফাঁকা না থাকে। এটা যেমন ডিএইর কর্মীরা বলছেন, এটা আমরা শিক্ষকরা যেমন টেকনোলজি তো আছেই, আমরা বলছি যে টেকনোলজি ছাড়াই মানে জাস্ট জায়গাটা প্রপারলি ইউটিলাইজ করা। বর্তমানে খুলনা বিভাগে চাষযোগ্য জমি রয়েছে 1,122 কোটি 99,13,000 হেক্টর। কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন 2016 খসড়া প্রণয়ন করা হলেও অজানা কারণে এতদিনেও তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনটি পাশ হলে বন্ধ হবে এমন অপরিকল্পিত আবাসন, অনেকটাই নিশ্চিত হবে ভূমির সঠিক ব্যবহার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 17 কোটি টাকা ব্যয়ে যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় এক্সেল লোড কন্ট্রোল স্টেশন বসানো হলেও মিলছে না কোনো সুফল। স্কেল পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বাণিজ্যিক সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় সেবা দিতে পারছেন না তারা। সড়কপথে ভারত ও বাংলাদেশে যে বাণিজ্য হয় তার 80% হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। যশোর বেনাপোল মহাসড়ক হয়ে যা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। এই সড়কের সুরক্ষায় 2022 সালে 17 কোটি টাকা ব্যয়ে বেনাপোল পৌর গেট এলাকায় বসানো হয় ওয়ে স্কেল, যার পুরো অর্থায়ন করে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা। গত 15 আগস্ট ওয়ে স্কেল পরিচালনায় 2 বছরের জন্য 4 কোটি 47 লাখ টাকা চুক্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেয় সরকার। গেল 15 সেপ্টেম্বর থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি। অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে 5,000 ও এরপর টন প্রতি 10,000 টাকা করে জরিমানার বিধান রাখা হয়েছে। তবে স্কেলে অতিরিক্ত পণ্য পরিবহনের প্রমাণ পাওয়া গেলেও জরিমানা আদায় বা ওভারলোড বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। কারণ হিসেবে ব্যবসায়ীদের অসহযোগিতাকে দায়ী করছেন তারা। পরিবহনে যারা সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছে না বিধায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না এবং জরিমানা আদায় করতে পারছি না। ব্যবসায়ীদেরও রয়েছে পাল্টা যুক্তি। আমাদের মূলত সমস্যা হচ্ছে আমাদের এখানে বন্দর 3টা, ভোমরা, নোয়াপাড়া, বেনাপোল। শুধু বেনাপোল স্থল বন্দরে স্কেল চালু হলে বেনাপোলের ব্যবসায়ীরা, ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর যে জরিমানা সিস্টেম যদি একই সাথে 3টে স্কেল চালু করা হয় সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে স্কেল চালু করার পক্ষে আছি। এদিকে পণ্যবাহী ট্রাকে ওজন স্লিপ না থাকায় সড়কে ওভারলোড বন্ধ করা যাচ্ছে না বলে দাবি হাইওয়ে পুলিশের। এখান থেকে যে ওভারলোডের গাড়িগুলো প্রবেশ করে আমরা যখন চ্যালেঞ্জ করি ওজন স্লিপ না থাকার কারণে আমরা অনেক সময় আইনি ব্যবস্থা গ্রহণ করতে ব্যত্যয় ঘটে। ভারত থেকে প্রতি বছর প্রায় 25 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। সময় সংবাদ, বেনাপোল। মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরার আম বাগান। তবে এবছর মুকুল দেরিতে আসায় আম নামাতে হবে অন্যান্য জেলার সময়ের সঙ্গে। ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এখন পরিচর্যা করছেন শ্রমিকরা। এবছরও আম রফতানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে আমের মুকুল, পোকামাকড় থেকে বাঁচাতে বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা।
মৌসুমের প্রথমে সাতক্ষীরার বাগান থেকে আম নামানো হয়, তবে এবছর মুকুল দেরিতে এসেছে। ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এখন পরিচর্যা করছেন শ্রমিকরা। তাই এই মৌসুমে অন্য জেলার সঙ্গে আম নামাতে হবে বলে দাম কমে যাওয়ার আশঙ্কায় বাগান মালিকরা। দেরিতে বল আসার কারণে আমাদের আমের দামটা ভালো পাবো না বলে মনে হচ্ছে। আমাদের আমগুলো বিদেশেও রপ্তানি হয়, সরকার যেন আমাদের দিকে একটু নজর রাখে, আমরা যারা গরিব চাষি আছি। কৃষি বিভাগ বলছে এই বছরও আম রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আশা করছি যে এবার আমের ফলন ভালো হবে। গত বছর 60 মেট্রিক টন বিদেশে পাঠিয়েছি, এবার আশা করছি যে ইনশাল্লাহ আরো বেশি বিদেশে রপ্তানি করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 মেট্রিক টন। সময় সংবাদ দেখছেন বাংলার সময়। 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে মৌসুমের শেষ বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন যশোরের গদখালির ফুল চাষিরা। এতে খুশি বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন পুরো মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট যশোরের গদখালির ফুলের বাজার। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত চাষিরা। গত 3 দিন ধরে ফুলের ঊর্ধ্বমুখী দামে খুশি কৃষক। তারা জানান 2 সপ্তাহ আগে যে গ্ল্যাডিওলাস অল্প দামে বিক্রি হয়েছে তা শেষ বাজারে 8 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগে প্রতি হাজার গাঁদা 300 টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা দরে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে গাঁদার বাজার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। দাম এভাবে ভালো থাকে তাইলে দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয় বিঘায়। 1,10,000 টাকার মতো আমি ফুল বিক্রি করেছি, ওখান থেকে আমার 1,05,000 টাকার মতো খরচা আছে। ধান পাটের থেকে এই ফুলের টাকাই বেশি। দেশি গোলাপ চায়না গোলাপ দিয়ে 28 কাটা করেছি, এবছর উৎপাদন হয়েছে বেশি। এদিকে ব্যবসায়ী নেতাদের দাবি চলতি মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুলের বাণিজ্য হয়েছে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে বাজার চলতেছে উৎসবমুখর, চাষিরা খুব ভালো দামে ফুল বিক্রয় করতেছে, কারণ ফুলের চাহিদা অনেক বেশি। ডিসেম্বর থেকে এই পর্যন্ত আজকে শেষ বাজার আমরা 150 কোটি টাকার মতো ফুল বিক্রয় এখান থেকে করছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল বললেন, ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, একটি ছাড়া মানা হয়েছে সব দাবি, বললেন ভিসি। হামলায় অজ্ঞাতদের আসামি করে মামলা। এবং চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পে অনিয়ম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।